হচ্ছে কিনা? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, মশিউর ভাই রিফ্রেশ। লিখছিল জয়েন হচ্ছে না, উনি কি জয়েন হয়েছেন মশিউর ভাই? আসলে এই যে এখানে যে জুম মিটিং লিঙ্কটা থাকে, এই লিঙ্কটাতে ক্লিক করলে হয়। আর যদি কোনো কারণে এভাবে জয়েন না হয়, তো এই যে এখানে যে নাম্বারটা, এই নাম্বারটাকে আপনারা কপি করে এই কোডের মাধ্যমে জয়েন হতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা একটু ক্লাসে চলে যাই। আমরা আজকে হোয়াইট বোর্ডের সহযোগিতা নিলে আমাদের জন্য ভালো হবে। কবির ভাই কি লাইনে আছেন? যাক, ক্লাস শুরু করি। তো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো, আমরা আজকে কিছু ক্যান্ডেল সম্পর্কে জানবো, এবং সিঙ্গেল ক্যান্ডেল আজকের আলোচনার মূল বিষয়। এবং এই ক্যান্ডেল গুলা কখন কাজ করে। অনেক সময় দেখা যায়, উদাহরণস্বরূপ বলি, যে আমরা অনেকে বলি যে ভাই, আপনি বলছিলেন যে ইনভার্টেড হ্যামার অথবা হ্যাঙ্গিং ম্যান অথবা হ্যামার এগুলো উপরে থাকলে ওখান থেকে মার্কেট ঘুরে। কিন্তু মার্কেটে অনেকবার আমরা দেখলাম কিন্তু কোথাও ঘুরে নাই। তো কেন ঘুরে নাই? অনেকে এই প্রশ্নগুলা করেন। তো আসলে কোন জায়গায় ক্যান্ডেল গুলা লক্ষণীয় হবে, কোন জায়গা থেকে লক্ষ্য মানে ক্যান্ডেল গুলা কাজ করবে, ওইটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে আজকে। তো আমরা প্রথমেই আমরা আজকে একটা ক্যান্ডেল সম্পর্কে শিখি। এটা হলো, আমরা যখন মার্কেটে থাকি তখন যে বেশিরভাগ ক্ষেত্রে এরকম একটা ক্যান্ডেল আমরা দেখতে পাই। আচ্ছা, এই যে এখন যে ইয়াটা দেখলেন, এটার নাম কি, কে বলতে পারবেন? কেউ কেউ বলতে পারবেন? এটা হ্যামার ভাইয়া। এটা হুম। নিচেরটা এটা উইক বলে, লেজটাকে উইক বলে, আর এটাকে মেন সবুজ বডিটাকে বডি বলা হচ্ছে নাকি? হুম হুম। যাক, যারা জানা নাই তারা একটা স্ক্রিনশট রাখেন। আমি আপাতত আগে যে 8টা ক্যান্ডেল, ওই 8টা ক্যান্ডেলের নাম দিচ্ছি। এরপরে আপনারা শুধু স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখেন। পরে আমি বলতেছি যে কিভাবে কাজ করে এবং কোথায় হয়। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়েছে, তাই না? এটার নাম কি, কে বলতে পারবেন? হ্যাঙ্গিং ম্যান। হুম।
এটাও স্ক্রিনশট দেন। অর্থাৎ একই প্যাটার্ন। হ্যাঁ, বডিটা উপরের দিকে থাকবে, উপরে সামান্য উইক থাকবে, নিচে লম্বা উইক থাকবে। যদি এটা সবুজ হয় তাহলে এটার নাম হ্যামার, আর যদি এটা লাল হয় তাহলে এটার নাম হ্যাঙ্গিং ম্যান। আশা করি স্ক্রিনশট নেওয়া শেষ। এবার আমরা উল্টাটায় যাই। আহ, এটার নাম কি? বেশিরভাগ তো হলো এখানে বিগিনার্স। এটা স্ক্রিনশট নেন। এটার নাম হলো ইনভার্টেড হ্যামার। নিচে আশা করি স্ক্রিনশট। এবার সেম প্যাটার্ন, কিন্তু রংটা হবে লাল। এটার নাম কি, কে বলতে পারবেন? এই ক্যান্ডেলের নাম হলো শুটিং স্টার। ঠিক আছে। অর্থাৎ সেম, নিচের দিকে বডিটা থাকবে, উপরের দিকে লম্বা উইক থাকবে, নিচে সামান্য উইক থাকবে। এটা যদি সবুজ হয় তাহলে ইনভার্টেড হ্যামার, আর যদি এটা লাল হয় তাহলে এটার নাম হবে শুটিং স্টার। আশা করি স্ক্রিনশট নেওয়া শেষ আপনাদের। তাহলে এখানে চারটা গেল। এবার 5 নাম্বার। এই যে এখানে যতগুলো ক্যান্ডেল দেখতেছেন, ফুল বডি দিয়ে শুধু লাল, ফুল বডি দিয়ে শুধু সবুজ, এই সবগুলোর নাম হলো মারুমুজু। মারুমুজুর আরো অনেক প্রকার আছে, তবে এগুলাই সবচেয়ে প্রচলিত। হ্যাঁ, তো এটার স্ক্রিনশট রেখে দেন সবাই। তাহলে মারুমুজু গেল, শুটিং স্টার গুলো গেল। এবার আসেন মারুমুজুর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা ক্যান্ডেল। এটার নাম হলো ডুজি। ডুজি, ডুজি, ডুজি। এটাও স্ক্রিনশট দিয়ে রেখে দেন।
আশা করি স্ক্রিনশট নেওয়া শেষ। এবার আর একটা প্রকার রয়ে গেছে, এটা হলো এইটা। এটার নাম হলো ড্রাগন ফ্লাই ডলজি। ড্রাগন ফ্লাই ডলজি, ড্রাগন ফ্লাই মানে হলো অনেকটা আপনার হরিণের মতো, আমরা যে উড়ন্ত হরিণ দেখি ওটা ড্রাগন ফ্লাই ডলজি। এটা স্ক্রিনশট রেখে দেন। আশা করি রাখা শেষ। এবার সেম জিনিস কিন্তু গ্রিন কালার। এটার নাম হলো আপনার আহ, আমার কি মাঝখানটা বুঝে গেলাম নাকি কোনটা বলে? স্ক্রিনশট দিয়ে রেখে দেন। যাই হোক, এখানে আমরা কি কি দেখলাম তাহলে এখন পর্যন্ত? আমরা দেখলাম হ্যামার, হ্যাঙ্গিং ম্যান দেখলাম, ইনভার্টেড হ্যামার দেখলাম, শুটিং স্টার দেখলাম, মারুমজু দেখলাম, তারপরে দেখলাম ডোজি, তারপরে স্পিন টপ দেখলাম, আর স্পিন টপের আগে দেখলাম ড্রাগন ফ্লাই ডোজি। এই যে সিঙ্গেল ক্যান্ডেল গুলো আমরা দেখলাম, এই সবগুলো ক্যান্ডেল এগুলো হলো রিভার্সাল। এই যে এখানে আপনি দেখতে পাবেন, যে দেখেন এই যে হ্যাঙ্গিং ম্যান, হ্যাঁ, তারপরে এই যে মারুমজু, হ্যাঁ, স্পিনিং টপ, তারপরে স্পিনিং বটম, গ্যাভেস্টন, ড্রাগন ফ্লাই। এখন এগুলো যদিও নাম ভিন্ন কিন্তু এগুলো মূলত কাছাকাছি সব। তো এগুলোর আসলে কাজ কি? হ্যাঁ, এই কাজটা বুঝতে পারাই হলো আমাদের মূল বিষয়। যখনই আমরা এই ক্যান্ডেল গুলো দেখবো, সবসময় ধরে রাখবেন যে এই ক্যান্ডেল গুলো হলো আমাদের সবসময় রিভার্সাল দিবে। আচ্ছা, এগুলো একটু কাইটা নেই, তো তাহলে সুবিধা হবে। এই ক্যান্ডেল গুলো কখন কাজ করবে? এই ক্যান্ডেল গুলো ঠিক তখনই কাজ করবে যখন এগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে থাকবে। হুম। তো এই জিনিসটা বের করার জন্য আমরা আজকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো আগে একটু বের করে নিই, তাহলে আমাদের জন্য আজকের বিষয়টা, আজকের ক্লাসটা বুঝতে আমাদের সুবিধা হবে। হুম। তাহলে আমরা এই যে এখানে আজকের রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট বের করলাম একটা, আরেকটা বের করতেছি। এখানে আমরা সাপোর্ট পাইতেছি, যেটা বিকাম রেজিস্ট্যান্স হবে ব্রেক করার পরে। সেম এই লেভেলও আমরা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এবার আসেন, এটা ছিল 1 ঘন্টার টাইম ফ্রেম। এবার আমরা এই জায়গাটা 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, আমরা একটু আগে যেই বিষয়গুলো আমরা বের করছিলাম, যে কিছু ক্যান্ডেল, যে ক্যান্ডেলের কারণে মার্কেট রিভার্সাল হবে। এই যে দেখেন, এখানে হলো আপনার এই লেভেলটা হলো আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল।
এই যে দেখেন, এই রেজিস্ট্যান্স লেভেলে, এই যে এখানে একটা, এই ক্যান্ডেলটার নাম কি একটু আগে আপনারা সবাই জানছেন। এই ক্যান্ডেলটার নাম হলো আপনার এই ইনভার্টার, সরি, হ্যামার। তো মার্কেট দেখেন, এই যে নিচ থেকে সে উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পরে এই যে এখানে রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে সে একটা হ্যামার ক্যান্ডেল দিল। হ্যামার ক্যান্ডেল দেওয়ার পরে মার্কেটে এই যে দেখেন এখানে রিভার্সাল হয়ে গেল। ঠিক আছে, এই হলো ক্যান্ডেলের কাজ। আবার অনুরূপ দেখেন, এই যে এই জায়গার মধ্যে মার্কেট আবার ঠিক আগের মতো উপরের দিকে যাচ্ছে, কিন্তু এই জায়গার মধ্যে আসার পরে দেখেন একটা ডোজি ক্যান্ডেল দিল, দেওয়ার পরে মার্কেট আবার নিচে চলে গেছে। অনুরূপ ভাবে এই যে দেখেন এখানে সে একটা মারুমুজু ক্যান্ডেল দিছে, বেয়ারিশ মারুমুজু ক্যান্ডেল দিয়ে সে মার্কেটটা নিচের দিকে চলে গেছে। তাহলে যখন আপনার এই ইনভার্টেড হ্যামার বলেন, শুটিং স্টার বলেন, বা হ্যামার বলেন, হ্যাঙ্গিং ম্যান বলেন, এই যা কিছু দেখেন, এই সবগুলো তখনই কাজ করবে যখন ওগুলা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে হবে। এই যে আমরা রেজিস্ট্যান্সে কয়েকটা দেখলাম, অনুরূপ আপনি পিছনে যত তালাশ করবেন, তালাশ করলে সেম জিনিসটা দেখবেন। এরপর দেখেন অস্থায়ী সাপোর্ট রেজিস্ট্যান্সের দিকে যদি আমরা তাকাই, এই যে এখানেও দেখেন সে একটা ইনভার্টেড হ্যামার দিয়ে মার্কেটটা উপরের দিকে উঠে গেছে। হ্যাঁ, এই যে দেখছেন ইনভার্টেড হ্যামার দিছে। এই যে দেখেন এখানে আরেকটা, এই যে এখানে দেখেন সে একটা হ্যাঙ্গিং ম্যান, না এটার নাম হলো আপনার হুম, এটা এক প্রকার আপনার স্পিন টপের মতো। সেই স্পিন টপ অথবা ড্রাগন ফ্লাই ধরতে পারেন, ড্রাগন ফ্লাই দিয়ে সে মার্কেটটা উপর দিকে চলে গেছে। এগুলো অস্থায়ী সাপোর্ট রেজিস্ট্যান্স। হ্যাঁ, কিন্তু মূলত এটা কাজ করবে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট, এবার সেটা স্থায়ী হোক অথবা অস্থায়ী হোক। এবার তখন আমরা রেজিস্ট্যান্সে দেখলাম, এবার সাপোর্ট লেভেলে দেখেন যে এই ক্যান্ডেল গুলা কিভাবে কাজ করে। এই যে দেখেন এই লেভেলে আসার পরে মার্কেটে, এই যে এটা হলো আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল 2036। এখানে আসার পরে এই যে দেখেন একটা মারুমুজু ক্যান্ডেল দিছে। একটা কথা মনে রাখবেন, এখানে আমরা যে আটটা বলছি, এবার এটা লাল হোক সবুজ হোক, এটা যখনই রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট লেভেলে গিয়ে দিবে তখন এটা অবশ্যই ভ্যালিড হবে এবং এটা ওখান থেকে রিভার্সাল দিবে। এই যে এখানে দেখেন এখানেও সে দিছে, এখান থেকেও সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা আগেই বলছি যে কখনো একটা দাগে হইতে পারে না, এটা একটা জোন হয়। আর ওই জোনটার জন্য অবশ্যই উইক মেজারমেন্ট লাগে। এই যে অস্থায়ী সাপোর্ট রেজিস্ট্যান্স এর মধ্যে দেখেন এখানে সে একটা হ্যামার দিয়ে সেরা মার্কেট উপরের দিকে উঠে গেছে। অনুরূপ ভাবে আমরা আবার দেখি, এই যে এই জায়গার মধ্যে এখানেও দেখেন একটা ইনভার্টেড হ্যামার দিছে। ইনভার্টেড হ্যামার দিয়ে এই যে এই লেভেলে ইনভার্টেড হ্যামার দিয়ে মার্কেটটা নিচের দিকে চলে গেছে। এই যে এখানেও দেখেন যে এখানে সে একটা ইনভার্টেড হ্যামার দিচ্ছে, দিয়ে মার্কেট নিচে দিয়ে গেছে। এই যে এটা হলো ড্রাগন ফ্লাই ডোজি। হুম, ও স্যার এটা হলো স্পিন টপ। এই যে দেখেন এখানেও মার্কেট আপনার একটা রিজেকশন দিয়ে উপর দিকে গেছে। অর্থাৎ এগুলো যখন স্থায়ী হোক অথবা অস্থায়ী হোক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে গেলে এগুলো কাজ করবে। আমরা যতগুলো ক্যান্ডেল দেখছি, এই যে এটা দেখেন আমাদের রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল। এখানে দেখেন সে অনেকগুলো কনফার্মেশন দিছে কিভাবে। এই যে এটা হলো ড্রাগন ফ্লাই, এই যে এটা হলো হ্যাঙ্গিং ম্যান। হ্যাঁ, এই যে হ্যাঙ্গিং ম্যান। আসলে সরি, মোবাইলে তো এই জন্য পুরা হয়তো বোঝা যায় না বা একটু অস্পষ্ট লাগতে পারে। এরপরে এই যে দেখেন নিচ থেকে মার্কেট যখন আবার রিটার্ন গেছে, যে এই জায়গার মধ্যে দেখেন, সোজা কথা হলো সে যতবার এখানে মার্কেট সে ঘুরছে,
এখানে আপনি এই ক্যান্ডেল গুলো অবশ্যই পাবেন। সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যেও এই যে দেখেন, এখানে সে শুটিং স্টার দিয়ে তারপর মার্কেট নিচের দিকে নামছে ভাবে, যে এখান থেকে দেখেন, এখানে সে একটা মারুমুজু দিছিল, কিন্তু দেওয়ার পরের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখেন তাকে ব্রেক করে নিচের দিকে চলে গেছে। তো কাজ হয় নাই। একটা কথা কি, মানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখনই আপনি বুঝবেন, এগুলো একদম 100% কাজ করবে এমন না, 80%। এই সব কিছু মিলে মিলে ধীরে ধীরে একটা মানে বুঝে আসবে যে এটা কাজ করে না তো আরেকটা। অর্থাৎ আমি এখানে সিঙ্গেল ক্যান্ডেলের কথা বলতেছি, যখন ডাবল ক্যান্ডেল বুঝবেন তখন দেখবেন হিসাব আর একটু ভিন্ন হবে। আবার যখন ট্রিপল ক্যান্ডেল নিয়ে ক্লাস হবে তখন বুঝবেন যে হিসাব এখানে আরেকটু ভিন্ন। এই যে দেখেন আমাদের একটা সাপোর্ট লেভেল, এখানে এই যে দেখেন এই এই ক্যান্ডেলটা দেখেন, সে একটা ডোজি ক্যান্ডেল দিয়ে মার্কেটে এই যে কত উপরে উঠে গেছে। এখানেও ডোজি দিয়ে মোটামুটি একটা 20 থেকে 30 পিপসের একটা মুভ দিছে। হুম, তাহলে আজকে আমরা যে ক্যান্ডেল গুলো আমরা শিখলাম, এই ক্যান্ডেল গুলা মূলত সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে গেলে এগুলো কাজ করবে। আর এবার প্রশ্ন আসতে পারে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ছাড়া যদি এই ক্যান্ডেল গুলা দেখি, তখন মার্কেট বিহেভিয়ার কি হবে, এবং নিউজ টাইমে যদি দেখি। এখানে সোজা কথা হলো, নিউজ টাইমে আপনি যতই ক্যান্ডেল দেখেন আর যা কিছু দেখেন, ওগুলো তো একটা কাজ দিবে না। আর দ্বিতীয় বিষয় হলো, আপনি যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ছাড়া এই ক্যান্ডেল গুলা দেখবেন, তখন এই ক্যান্ডেলটা আপনাকে কন্টিনিউশন বুঝাবে। মানে হলো যে মার্কেট যেই ডিরেকশনে আসছে সেই ডিরেকশনেই যাবে, এটা বোঝাবে। যেমন ধরেন আজকে ডুজির কথা বলি। এই যে এখানে মার্কেট সে একটা মোটামুটি এই যে এখান থেকে সে একটা ডাউন ট্রেন্ড দিচ্ছে, হ্যাঁ। কিন্তু দেখেন এই যে ঠিক এই জায়গার মধ্যে সে গ্যাবেস্টন একটা ক্যান্ডেল দেখা যাইতেছে। এই ক্যান্ডেলটা আমরা যেখানে দেখি ওখান থেকে মার্কেট রিভার্সাল হয়, কিন্তু এখানে দেখেন সে রিভার্সাল দিবে না, বরঞ্চ সে এটা কন্টিনিউশন বুঝাইতেছে। হুম অনুরূপ ভাবে এই যে দেখেন এই ক্যান্ডেলটা, বা এই যে এই ক্যান্ডেলটা, এটা হলো ড্রাগন ফ্লাই। এখান থেকে একটা রিভার্সাল বোঝায়, কিন্তু রিভার্সাল হলো এখানে 2 বা 5 বা সর্বোচ্চ 10 পিপস, কিন্তু মার্কেট এখান থেকে কন্টিনিউশন বুঝাবে। অর্থাৎ যত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একমাত্র সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে কাজ করবে। আর এগুলো যখন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের মিডল জোনে থাকবে, ওখান থেকে মার্কেট কন্টিনিউশন বুঝাবে, মানে মার্কেট এটা ঘুরবে না, বরঞ্চ যে ডিরেকশনে আছে ওই ডিরেকশনে বুঝাবে। যেমন এই যে এখান থেকে মার্কেটটা একটা মুভ দেওয়া শুরু করছে। এই যে মাঝখানে দেখেন এই ইনভার্টেড হ্যামার আছে, তারপর হ্যামার আছে, মারুমুজু আছে, এই যে ড্রাগন ফ্লাই আছে, এই যে এই ক্যান্ডেলটা ডুজি, এটা আছে। এই যা কিছু দেখবেন এই সবগুলো হলো কন্টিনিউশন বোঝায়। এই কন্টিনিউশন ক্যান্ডেল যখন আপনি দেখবেন তখন আপনি এন্ট্রিটা ধরে রাখবেন। অর্থাৎ ধরেন আপনি যদি এখানে ধরেন মার্কেট এখান থেকে উপরে আসছে, এখানে রেজিস্ট্যান্স লেভেলে সে একটা রিটেস্ট নিল, নেওয়ার পর এখানে আপনাকে কনফার্মেশন দিল কিভাবে, এই ক্যান্ডেলটার মাধ্যমে। এটা হলো আপনার শুটিং স্টার। এই শুটিং স্টার ক্যান্ডেলের মাধ্যমে আপনাকে যখন কনফার্মেশন দিল, এবং তার পরের ক্যান্ডেলটা যখন রিভার্সাল হইলো, তখন আপনি ওই পরের ক্যান্ডেলে একটা এন্ট্রি নেবেন। তা আপনার স্টপ লস থাকবে কোথায়? আপনার স্টপ লস থাকবে যে ক্যান্ডেলটা আপনাকে কনফার্মেশন দিচ্ছে, এই যেমন এই ক্যান্ডেলটা, এর থেকে 10 পিপস উপরে। তাহলে 2050-এ আপনাকে 2050 থেকে 10 পিপস উপরে হলে 2052। এখানে আপনার স্টপ লস থাকবে, আপনার এন্ট্রি হবে এই যে এখানে 48 বা 49। এরপরে এই যে দেখেন আপনাকে সে কন্টিনিউশনের বারবার বুঝাচ্ছে যে মার্কেট কন্টিনিউশন থাকবে। এখান থেকে বুঝাইতে বুঝাইতে মার্কেট নিচের দিকে আসতেছে, যদিও এখানে এসে সাইডওয়েজ হয়ে গেছে। দেখেন 1 ঘন্টা 2 ঘন্টা, এই যে 3-4 ঘন্টা পরে সে কিন্তু লম্বা একটা মুভ দিছে। মুভ দিয়ে সে এখানে একটা মোটামুটি সাপোর্ট লেভেলে চলে আসছে।
প্রায় 100 পিপসের একটা মুভ। এরকম ভাবে প্রত্যেকটা ক্যান্ডেলের পরে যখন সাপোর্ট লেভেল থেকে ক্যান্ডেল দেখলে দেখবেন যে 100 পিপস, 50 পিপস এরকম মুভ দেয়। আর অবশ্যই মনে রাখবেন এই ক্যান্ডেল গুলো বেশি কাজে দিবে কোথায়? আপনার ট্রেন্ড অনুযায়ী। যদি আপনার মার্কেটে ডাউন ট্রেন্ড থাকে, তাহলে অবশ্যই এটাকে আপনি গুরুত্ব দিবেন রেজিস্ট্যান্স লেভেলে। আর সাপোর্ট লেভেলে বেশি এটা গুরুত্ব দিবেন না, কারণ যেহেতু মার্কেট এই মুহূর্তে ট্রেন্ড চেঞ্জ আছে, হ্যাঁ। এই যে ধরেন এখানে, এই যে দেখেন এখান থেকে আজকে মার্কেটটা একটা লম্বা মুভ দিচ্ছে এখান থেকে। আচ্ছা, আপনারা তো সবাই ট্রেন্ড লাইন সম্পর্কে জানেন। অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই, ট্রেন্ড লাইন তো আমরা আঁকি ঠিক, কিন্তু এই যে মাঝে মধ্যে দেখা যায় আমাদের ট্রেন্ড লাইনকে ডিঙ্গায় মার্কেট নিচে নেমে যায়, এগুলোকে বলে ওভারসোল্ড, হ্যাঁ। ধরেন এখন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় এই যে আপনার এটা হলো ট্রেন্ড লাইন, হ্যাঁ। কিন্তু এই যে দেখেন ট্রেন্ড লাইনকে সে ব্রেক করে নিচের দিকে একটু মুভ দিচ্ছে। তো অনেকে বলেন যে ভাই ট্রেন্ড লাইন আঁকে তো কোনো ফায়দা হলো না, এই যে এখানে মুভ দিচ্ছে দেখেন আমার ট্রেন্ড লাইন সে ব্রেক করে ফেলছে। এটা সবসময় মনে রাখবেন, যখন আপনার ট্রেন্ড লাইন ব্রেক করে সে নিচের দিকে একটা মুভ দিবে এবং ওই মুভটা যদি কন্টিনিউশন না হয়, তাহলে এটা হলো ওভারসোল্ড। অর্থাৎ ঠিক এই জায়গায় যদি আপনি বাই এন্ট্রি নেন, তাহলে আপনার এই যে উপরে যে একটা আপনার ট্রেন্ড লাইন আছে, এই পর্যন্ত আপনি একটা টিপি পাইতে পারেন। তো দেখেন কত লম্বা। এই যে এখানে সে ওভারসোল্ড, মানে আপনার ট্রেন্ড লাইন ব্রেক করে সে একটা মুভ দিচ্ছে। এখানে যদি আপনি বাই এন্ট্রি নিয়ে থাকতেন, তাহলে মার্কেটে আপনি মোটামুটি 2040 পর্যন্ত একটা টিপি পাইতেন। অনুরূপ এই যে ঠিক এই লেভেলে দেখেন মার্কেট আসে এখানে আমাদের উপরের ট্রেন্ড লাইনকে ব্রেক করছিল। ব্রেক করার পরে সেখানে রিজেকশন পাইছে, হ্যাঁ। এই যে রিজেকশন পাইছে এটা হলো ওভারবট। হ্যাঁ, ওভারবটে আপনি যদি সেল এন্ট্রি নেন, এই যে ওভারবট এটা, এখানে যদি আপনি সেল এন্ট্রি নিতেন, তাহলে এই যে দেখেন 2049 থেকে মোটামুটি 2017 পর্যন্ত বিশাল এক ট্রেন্ড পাওয়া গেছে। অনুরূপ ভাবে এই যে এখানে দেখেন যে এখানেও সে ওভার ওভার বট দেখাইছে 2077। এখান থেকে যদি ধরতেন, তাহলে 2031 পর্যন্ত একটা বড় মুভ পাইতেন। তাহলে ট্রেন্ড লাইন আঁকার পরে যদি আপনার ট্রেন্ড লাইন থেকে বাড়তি একটু মুভ দেয় এবং সেখানে এরকম উইক তৈরি হয়, এই যে উইক গুলা, যে উইক গুলা তৈরি হয়, এই উইকটাকে বলে ওভারসোল্ড। এই যে ওভারসোল্ড, ওভারবট। ভাই, হ্যাঁ, এটা আপনার যখন, ওভারবট বা ওভারসোল্ড এটা বোঝার কোনো উপায় আছে, নাকি জাস্ট উইক দেখে আমাকে বুঝতে হবে? এই যে এটা আপনি যে আপনার ট্রেন লাইন যদি আঁকা সঠিক হয়, হ্যাঁ। জি। এই যে ধরেন আমি আগে একবার বলছিলাম যে ট্রেন লাইন তখনই সঠিক হবে যখন আপনার ট্রেন লাইনের অন্তত দুইবার মার্কেট টাচ করবে, হ্যাঁ। তো ওই হিসাবে আমি যদি এই যে উপরেরটাও যদি ধরি, হ্যাঁ, তাও আমার ট্রেন লাইন আঁকা সঠিক আছে। কিন্তু দেখেন যে মার্কেট ওভারসোল্ড, ওভারবট সিচুয়েশন দিচ্ছে, এই সিচুয়েশন গুলো আপনি বোঝার জন্য ওই যে বললাম ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এই যে দেখেন এই যে ঠিক এই লেভেলে এসে সে দেখেন কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট এখান থেকে ঘুরবে। তো এটাই হলো ওভারসোল্ড, ওভারবট। এবং এটা আরো ভবিষ্যতে বুঝে আসবে, এখন মাত্র একটা সিঙ্গেল ক্যান্ডেল নিয়ে পড়া হচ্ছে। তো যখন আমরা ডাবল এবং ট্রিপল ক্যান্ডেলে যাব, তখন এটা অনেক ভালোভাবে বুঝে আসবে। আসলে সিঙ্গেল ক্যান্ডেলটা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আজকে সিঙ্গেল ক্যান্ডেলটা শুধু এমনিতে বুঝাইলাম। আপনারা যদি স্ক্রিনশট রাখেন তাহলে মনে রাখতে পারলে এবং এটা আইডেন্টিফাই করতে পারলে পরবর্তীতে আপনি দেখবেন যে ডাবল এবং ট্রিপল ক্যান্ডেলে আপনি এটা বুঝতে সুবিধা হবে। এবং এই যে আমাদের একটা ইয়ে আছে, বোলিঙ্গার ব্যান্ড, একটা আপনার ইন্ডিকেটর আছে। ওই ইন্ডিকেটরটাও মূলত ওভারবট, ওভারসোল্ডের উপর ভিত্তি করে ওটা স্ট্র্যাটেজি তৈরি। ওটা আমরা যখন আগে এইগুলা শেষ করি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বোঝা শেষ করি, এবার প্যাটার্ন অ্যানালাইসিস করা বোঝা শেষ করি, এরপরে সেগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে আজকে আমরা মোটামুটি আলোচনা করলাম। হুম।
আজকে তাহলে আমরা মোটামুটি আলোচনা করলাম আমাদের কিছু সিঙ্গেল প্যাটার্ন গুলো নিয়ে। এটা আমি গ্রুপে দিয়ে দিব, এটার ছবিটা। হ্যাঁ, এই যে এখানে দেখেন, আমরা প্রথমে হ্যামার নিয়ে আলোচনা করছিলাম। হ্যামারের পরে হ্যাঙ্গিং ম্যান, হ্যাঙ্গিং ম্যানের পরে ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার এবং ড্রাগন ফ্লাই টুজি। এই যে এখানে টোটাল কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, টোটাল 10টা যে এখানে আপনারা ক্যান্ডেল দেখতেছেন, এই ক্যান্ডেল গুলা আবারও বলতেছি কাজ করবে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলে। আর রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল কিভাবে বের করতে হয় আপনারা আগে বুঝতে পারছেন। ঠিক তেমনি ভাবে এগুলা কাজ করবে ট্রেন্ড লাইনে। হুম, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সে যেভাবে কাজ করবে, ঠিক ট্রেন্ড লাইনেও অনুরূপ ভাবে কাজ করবে। হুম, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এবং পরবর্তীতে আমরা যখন ডাবল ক্যান্ডেল, হ্যাঁ সিঙ্গেল ক্যান্ডেল এগুলো বোঝার চেষ্টা করব, তখন এটার যদি সিঙ্গেল ক্যান্ডেল যদি না বুঝেন তাহলে ডাবল ক্যান্ডেল বুঝে আসবে না। ডাবল ক্যান্ডেল না বুঝলে ট্রিপল ক্যান্ডেল বুঝে আসবে না। আর এই তিনটা ক্যান্ডেল যদি না বুঝেন তাহলে রিজেকশন কাকে বলে ওটাও বুঝে আসবে না। আমি অনেক সময় বলি যে রিজেকশন পেলে আপনারা সেল নিবেন বা বাই নিবেন, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো বুঝে আসলেই তখন আপনার রিজেকশন আসবে। তা আমি এই যে ইয়াগুলো আপনাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। দিলে ওখান থেকে আপনারা বুঝে বুঝে তারপরে আমাকে আইডেন্টিফাই করে দেবেন। এমনিতে তো আপনাদেরকে অনেক ইয়ে দিচ্ছি এ পর্যন্ত, অনেকগুলো হোমওয়ার্ক দিছি, কেউ হোমওয়ার্ক গুলো জমা দেন নাই। 4-5 জন যাই দিচ্ছেন, ওগুলা কোন রকম জমা দেওয়া আর কি। তো যাই হোক, আজকে কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে করেন, তারপরে ইনশাল্লাহ আমি গ্রুপে এগুলো দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে জি, এই এই ক্যান্ডেল গুলো আসলে কত মিনিটের টাইম ফ্রেমে মানুষ সবচেয়ে বেশি কাজ করে? এগুলা 5 মিনিটের টাইম ফ্রেমে সবচেয়ে বেশি কাজ করে। এখন এই কোন ক্যান্ডেলটা কোন দিকে ইঙ্গিত করে বা কোনটা দ্বারা কি বোঝায়, এটা কি মানে আরেকদিন বলা হবে নাকি? না, এটা তো আমি বললাম এখানে। আপনাকে অনেকে বলবে যে এই ক্যান্ডেলটা বুলিশ, ওই ক্যান্ডেলটা বেয়ারিশ। এগুলো আসলে এমন জি, কিছুই না। এই যে ক্যান্ডেল গুলা দেখতেছেন, হ্যাঁ, এই যে 10টা জি। ক্যান্ডেল, এই 10টা ক্যান্ডেল উপরে থাকুক নিচে থাকুক, হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে আচ্ছা, রিভার্সাল বোঝাবে। এই যে আচ্ছা, আচ্ছা, হ্যামার উল্টা দিকে। দেখতেছেন, হ্যামার দেখতেছেন, এটাও যদি টপে থাকে, রেজিস্ট্যান্স লেভেলে থাকে, তাহলে যে ইয়া দেখাবে, মানে রিভার্স হবে। অনুরূপভাবে এই যে হ্যাঙ্গিং ম্যান, এই হ্যাঙ্গিং ম্যানও যদি রেজিস্ট্যান্স লেভেলে থাকে, মানে একদম টপে থাকে, ওখান থেকে রিভার্স হবে। অনুরূপ ভাবে এই যে ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, ড্রাগন ফ্লাই, গ্যাভেস্টন ডোজি, এই যা দেখতেছেন প্রত্যেকটা ক্যান্ডেল, এটা রেজিস্ট্যান্সে থাকলে রিভার্স হবে। অনুরূপ ভাবে এই 10টা ক্যান্ডেলে আবার যদি সাপোর্ট লেভেলে থাকে, ওখান থেকে রিভার্স হবে, মানে মার্কেট উপরে যাবে। আচ্ছা, আচ্ছা। ভাই এটা কত মিনিটের ইসে আমি দেখবো, টাইম ফ্রেমে এই রেজিস্ট্যান্স সাপোর্টটা দেখবো? মানে 1 ঘন্টা 5 মিনিট, না? 5 মিনিট, 15 মিনিট, এই দুইটা দেখবেন। এর নিচে মানে দেখা যায় কিন্তু এর নিচেরটা ততটা ভ্যালিড না। 5 মিনিট সবচেয়ে বেস্ট, মানে স্কাল্পিং এর জন্য আর কি। আর আপনি যদি সুইং ট্রেড নেন, তাহলে ওই ক্ষেত্রে অবশ্যই, এটা তো জানেনই, 1 ঘন্টা এবং 4 ঘন্টা বেস্ট। আচ্ছা, আচ্ছা। যে আসলে কারো কোনো প্রশ্ন থাকলে একটু খোলামেলা প্রশ্ন করেন, কারণ না বুঝলে আসলে আপনাদের এই কোর্সের তো কোনো ফায়দা নাই। একটু বোঝার জন্য প্রশ্ন করবেন। প্লাস এই যে ক্লাসটা হয়, ওই ক্লাসটা পরবর্তীতে প্র্যাকটিস না করলে এটা আসলে আয়ত্তে আসবে না। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওই যারা হোমওয়ার্ক দিছে, ওই কার কার কোনো ভুল যদি থাকে এগুলো যদি আইডেন্টিফাই করে দেওয়া হয় তাহলে আমাদের জন্য উপকার হবে, যারা হোমওয়ার্ক জমা দিছে বা ওইখানে কোনো ভুল আছে কিনা। না, হোমওয়ার্ক গুলো তো আমি দেখি আসলে, যে ভুল হয় এগুলো একদম ছোটখাটো। তো ওগুলা আপাতত কিছু বলতেছি না, আমার কথা হলো প্র্যাকটিস চলুক। হুম। আর যে ভুলগুলা হয় এগুলা যে করে সে নিজে আশা করি বুঝতে পারে।
যে আমার ভুল আছে। এরপর আমি আজকে ক্লাসে লাইভে একটু আপনাদেরকে বুঝাই, দুই একটার কথা বুঝাই, তাহলে আপনাদের বুঝে আসবে। এই যে দেখেন, আমার যে ট্রেন লাইন আঁকাটা, এটার দিকে একবার নজর দেন। হ্যাঁ, এই যে এটার দিকে নজর দেন। আমি কিন্তু এই যে নিচের যে দাগটা দিচ্ছি, মেজর টাচকে আমি গুরুত্ব দিচ্ছি, মানে যে লেভেলটাকে বেশিরভাগ টাচ করছে ওই লেভেলটাকে আমি গুরুত্ব দিচ্ছি। এবার আসেন, আমাদের রিপন ভাই স্যার তো ট্রেন লাইন দেয় নাই, যে আবু সাইদ রাজাপুর, আমাদের সাইদ ভাই, এই যে ওনার উপরে এটা ঠিক আছে। হুম, এই ট্রেন লাইন আঁকাটা তার মোটামুটি পারফেক্ট হয়েছে। দুই নাম্বারটা দেখেন, এই পাশের আপ ট্রেন্ডের যেটা আঁকছে এটা মোটামুটি পারফেক্ট হয়েছে, কিন্তু ডাউন ট্রেন্ডের যেটা আঁকছে এটা পারফেক্ট হয় নাই। কেন পারফেক্ট হয় নাই? উনি ক্যান্ডেল উপর নিচে দেখে উনি ওনার ট্রেন্ড লাইনকে ছড়াই ফেলছে, অথচ উচিত ছিল যে মেজর যেই লেভেলটাকে আপনার টাচ করছে ওই লেভেলে সে উপরের ট্রেন লাইনটা আঁকা দরকার ছিল। হ্যাঁ, এরপরে এই যে এই জায়গায় তো দেখেন ডাউন ট্রেন্ডটা তার ঠিক আছে, কিন্তু এই যে আপ ট্রেন্ড এখানে এসে এটা মেজর টাচটাকে সে গুরুত্ব দেয় নাই। তো এরকম ছোটখাটো কিছু ভুল হয় আপনাদের। এই যে ইয়াসিন কামাল ভাই, উনি সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকছে, এটা ঠিক আছে, এটা দেখছিলাম যে এগুলো সব ঠিকই আছে। তো উনি ট্রেন লাইন এঁকে জমা দেন। আর বাকি যারা জমা দিয়েছেন, মশিউর ভাই, উনি তো মাসাল্লাহ মাল্টিপল আঁকছেন, তো ভালো কথা, কিন্তু বেশি হিবিজিবি হয়ে গেছে আর কি। এটা যদি আরেকটু কমানো যেত তাহলে বেস্ট হতো আর কি। এই আর বাকি কেউ তো জমা দেন নাই, আসলে প্রয়োজন ছিল সবার জমা দেওয়া উচিত ছিল, কারণ ভাই যে সালাম ক্লাস আলাইকুম। গুলো করতেছেন। হুম, বলেন ভাই। ভাইয়া ওই যে হিস্টোরিক্যাল রেজিস্ট্যান্ট এন্ড সাপোর্টের ক্ষেত্রে কি আমরা বর্তমান প্রাইসটাকে ধরে করব, না একটু হিস্টোরিক্যালটা তো বলতেছেন? অবশ্যই বর্তমান প্রাইস যে এরিয়াতে আছে ওটাতে তো আঁকবেন। ওটাতে আঁকলে হবে কি, আপনার বর্তমান সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আপনার বুঝতে সুবিধা হবে বেশি। হ্যাঁ, এই জন্য আর সবসময় হিস্টোরিক্যাল সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে 10 পিপস 20 পিপস উপর নিচ হয় জোন হুম। রানিং মার্কেটে। আচ্ছা ভাই, এই সপ্তাহে একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ততা শেষ, এখন থেকে আসলে সাবমিশন করবো সব। ভালো। মুনিম ভাই, জি, এই মার্কেট কি ডাউন ট্রেন্ড কনফার্ম করছে? হ্যাঁ, মার্কেট মোটামুটি এখন ডাউন ট্রেন্ডে চলে গেছে। মানে ডাউন ট্রেন্ড কনফার্ম? হ্যাঁ হ্যাঁ, এখন কনফার্ম। আচ্ছা, ঠিক আছে। আর কারো ভাইয়া, কোনো প্রশ্ন আছে কিনা? জি ভাই, বলেন। আপনার কাছ থেকে একটা বই নিছিলাম, ওই বইয়ে তো মোটামুটি সবগুলাই আছে মনে হয়, এই ক্যান্ডেল স্টিক গুলা চাইলে সবাই নিতে পারে, ওটাতে একটু কিন্তু হেল্প হবে। হ্যাঁ, ওখানে ওই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আলাদাভাবে বলা আছে, কিন্তু আসলে ওখানে যে জিনিসটা মিসিং ওটা হলো যে কোথায় কাজ করে কোথায় কাজ করে না। কিন্তু আর এই আপনি সেটা কারণে, শেখাচ্ছেন, হ্যাঁ ওই এটা তো কারণে হয় কি, আমাদের বিগিনার যারা আছে সবাই এখানে এসে ধরা খায়। দেখা গেছে মিডল জোনে সে দেখছে একটা ক্যান্ডেল দেখলো, ডোজি ক্যান্ডেল দেখে সে সেল নিয়ে বসে রইলো, কিন্তু মার্কেট তো উপরে যাইতেছে। এর কারণ হলো ওই যে কন্টিনিউশন। এই জন্য এই কথা সবসময় মাথা রাখবেন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবসময় রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলে কাজ করে, অনুরূপভাবে ট্রেন্ড লাইন লেভেলে কাজ করে। এর বাহিরে মধ্যখানে যদি এই ক্যান্ডেল গুলা দেখা যায়, ওগুলা কন্টিনিউশন বোঝায়। আহ, তারপর আমি বইগুলা গ্রুপে দিয়ে দিব, ইনশাল্লাহ, সমস্যা নেই। না, আমার তো নেওয়া আছে, সমস্যা নেই। জি জি। আচ্ছা। আচ্ছা, তাহলে আগামীকাল আমরা ডাবল ক্যান্ডেল নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনারা আমাকে এই যে আজকে যে 10টা ক্যান্ডেল আপনারা দেখছেন, প্রথমে এগুলো আপনারা মুখস্থ করবেন। তারপরে এটা আমাকে মিনিমাম 10 থেকে 12টা স্থানে রিভার্সাল দেখাবেন, যে এই ক্যান্ডেলের কারণে এই জায়গা থেকে রিভার্সাল হয়েছে, এভাবে আমাকে একটু আইডেন্টিফাই করে দিবেন। হ্যাঁ, আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে এখানে লাইভেই দেখাইতেছি যে কিভাবে আমাকে আইডেন্টিফাই করে দিবেন। ধরেন 5 মিনিটের ক্যান্ডেলে গেলেন,
যাওয়ার পরে ওই যে দেখেন এখানে একটা রিভার্সাল আমরা দেখতেছি, হ্যাঁ, তো এখানে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার আগে এই যে এভাবে মার্কিং করে দিবেন। হুম, মার্কিং করবেন। মার্কিং করে তারপরে যে গ্রুপে আসবেন, আসার পরে এখানে ছবি দিবেন। হুম, এভাবে লিখে দিবেন যে ইনভার্টেড হ্যামার, এটা আমি রেজিস্ট্যান্স লেভেলে দেখছি, এখন থেকে রিভার্স হয়েছে। এভাবে আমাদেরকে আগামীকালকের মধ্যে মিনিমাম এই 10টা যে ক্যান্ডেল আছে, এই 10টা ক্যান্ডেলে একটা একটা করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন। এবং এটা সবার কাছে একটা অনুরোধ থাকলো, কারণ আমরা আমাদের কোর্সের প্রায় গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে চলে আসছি। ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা শেষ হলে আমাদের চার্ট প্যাটার্ন অ্যানালাইসিসটা আমরা বুঝাই দিব, এবং চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস বুঝার পরে এরপরে ইনশাল্লাহ আশা করি যে আপনারা অনেকটা চেঞ্জ আসবে আপনাদের মধ্যে। ভাইয়া, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি। এখন এখন মার্কেট আপনার 236-এর কাছাকাছি, হ্যাঁ, জি, 35 চলছে আর কি, 35, 700 600 এরকম। তো এটা কি এখন তাহলে ডাউন ট্রেন্ডে যাবে? এখন এখন তো আপের দিকে গেছে না? আপের দিকে বলতে এই যে দেখেন আমাদের ট্রেন লাইনটার দিকে খেয়াল করেন। হুম, স্ক্রিন শেয়ার করেন ভাইয়া। আচ্ছা, স্ক্রিন শেয়ার করছি, মিনিট। এই যে আমাদের ট্রেন লাইনটা দেখেন, মার্কেট আমাদের এই ট্রেন লাইন পর্যন্ত যাবে। হ্যাঁ, আরে কি করলাম, এক মিনিট লাইনে থাকেন, আমি একটু ট্রেন লাইনটা আবার রেখে দিচ্ছি। হুম, তো এই যে প্রশ্ন করছেন, এই যে দেখেন এখানে মার্কেটটা এই লেভেলে আসবে, মোটামুটি 2040-এর আশপাশে আসতে পারে। হ্যাঁ, এমনও জি হইতে জি। পারে যদি লিকুইডিটি সে হান্ট করে, তাহলে এখানে একটা লিকুইডিটি আছে আপনার এই যে এই লেভেলে, মোটামুটি 2045 একটা লিকুইডিটি পয়েন্ট আছে। তো মার্কেট এখানে যাবে এবং এখান থেকে সে রিভার্স করে আবার এই যে আমাদের এই এই লেভেলে আসবে। হ্যাঁ, তো নিচের দাগটা একটু সরাই দিচ্ছিলাম, ওটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। হ্যাঁ, ওখানে লিকুইডিটি হান্ট করা শেষ হলে সে এই যে এই লেভেলে চলে আসবে, মোটামুটি 2014, অথবা এমনও হইতে পারে 2010 পর্যন্ত চলে আসবে। এবং এই ট্রেনটা মোটামুটি রানিং থাকবে কতটুকু, ওটাও দেখিয়ে দিতেছে আপনাদেরকে। হুম, এই ট্রেনটা 1979 পর্যন্ত কন্টিনিউ হতে পারে, 1979 মনে রাখবেন। অথবা এর চেয়ে যদি আমরা এরও নিচে যদি দেখতে চাই যে মার্কেট এর নিচে কোথায় যাইতে পারে, তাহলে ওটাও দেখা যেতে পারে। হুম, 1962, 1921 এ পর্যন্ত আমরা দেখতে পারি। হ্যাঁ,
আবার জি এমনও হ্যাঁ। হতে পারে যে 1962 থেকে সে আবার মার্কেট ঘুরে গেছে, এমনও হতে পারে। আবার এমনও হতে পারে যে যে 1979 বললাম, ওখান থেকে মার্কেট ঘুরে গেছে। ঠিক আছে। আচ্ছা ভাই, এগুলো তো ঘুরে আমরা শুধুমাত্র মানে ইয়া দেখে এই ক্যান্ডেলস্টিক দেখে আমরা বুঝতেছি বা এরকম, কিন্তু হুম। মূল জিনিসটা তো যারা বিলিয়নার বা মিলিয়নার তারা তো ইনভেস্ট করছে, তাই না? তারপর ডিপেন্ড করতে এগুলো হচ্ছে। না না, এটা তো সবসময় মনে রাখবেন। আসলে মার্কেটের যে মুভমেন্ট আমরা দেখতে পাই, হ্যাঁ, এটা আমরা অনেকে মনে করি যে এটা হয়তো বায়ার সেলার করে। আবার অনেকে মনে করি যে ফান্ডামেন্টাল কোনো কারণে হইতে পারে। আবার অনেকে যুক্তি প্রমাণ দিতে পারে যে এটা টাইমের সাথে সম্পর্ক, আগে থেকে নির্ধারণ করা আছে, এই টাইমে এটা হবে ওইটা হবে। আসলে এগুলো হলো টোটালি একটা ফাও কথা। হুম। এই মার্কেটটা টোটালি মুভ করে, যেটা বাস্তব কথা হলো ওটা হলো স্পট মার্কেটের উপর ভিত্তি করে এটা মুভ করে। এবার স্পট মার্কেট কি? স্পট মার্কেট হলো, আমরা একদম সহজভাবে বোঝার জন্য বলি, ধরেন আমাদের বাংলাদেশে বিভিন্ন এলাকায় মাছের আড়ত থাকে না? তো ধরেন একটা মাছের আড়ত কেন্দ্রীয় ভাবে করা হলো ঢাকা কারওয়ান বাজারে, উদাহরণস্বরূপ আমি বলতেছি। এখন জি জি। সারা বাংলাদেশের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো যে কারওয়ান বাজারের রেট যদি যা ফিক্সড হবে, সারা বাংলাদেশের রেট তার আশেপাশে থাকবে। তো এই কথাটা যখন বলা হবে, এই কথাটা বলার পরে হলো কি, ধরেন তেলাপিয়া মাছ, এটা আপনার কারওয়ান বাজারের রেট ধরা হলো 200 টাকা, হ্যাঁ। তো এখন ধরেন আপনি আছেন মাগুরাতে, আমি আছি কুমিল্লাতে। এখন কারওয়ান বাজারে যদি 200 টাকা হয়, তাহলে মাগুরা বা কুমিল্লাতে এটা 230 হওয়াটা পসিবল কিনা বলেন? না, 230 তো দেশ একটা, হ্যাঁ, পরিবহনের পসিবল। কারণে হতে পারে। হ্যাঁ, পরিবহনের কারণে এটা 230 হতে পারে। এর কারণ হলো এটা কারওয়ান বাজার থেকে আসবে, বা দেখা গেছে এটা কুমিল্লারই মাছ, কিন্তু যে ব্যবসায়ী সে যুক্তি দিল কি, ভাই এটা ঢাকায় নির্ধারণ হয়েছে, ঢাকা থেকে আসতে আসতে ভাড়া এই সে বাড়ছে, রোড ট্যাক্স এই সেই রকম কথা বলতেই পারে, ঠিক না? এবার জি আসেন জি। এই যে আমরা গোল্ড এবং ডলার, হ্যাঁ, ডলারের যেই প্রাইসটা, এই প্রাইসটা সারা বিশ্ব থেকে বলাই আছে যে এটা ফেডারেল ব্যাংক সে এটাকে আহ, নিয়ন্ত্রণ করবে। আর গোল্ডেরটা নিয়ন্ত্রণ করবে কে? তিনটা স্থান, একটা হলো ইউএস গোল্ড, দুই নম্বর হলো আপনার আরাবিয়ান বা মিডল ইস্টের যেই গোল্ডের এগুলো আছে, কি যেন বলে, খনিগুলো আছে, ওরা। আর সর্বশেষ হলো ইন্ডিয়ান গোল্ড। তো এবার আসেন, যদি কোনো কারণে সৌদি আরব গোল্ডের প্রাইস ধরেন $2000, তো ইন্ডিয়া চাইলে ইন্ডিয়ার মার্কেট ওরা কি করতে পারে, $2000কে $2030 সেটাকে নির্ধারণ করতে পারে। অনুরূপভাবে আমেরিকার মার্কেটে যারা আছে, তারা বলতে পারে যে সৌদি যেহেতু $2000 ধরছে, ওদের উৎপাদন বেশি আমাদের উৎপাদন কম, তা আমরা এটাকে আর $2050 ধরতে পারি। তো মূলত মার্কেটটা টোটালি ডিপেন্ড করে মূল স্পট মার্কেটের উপরে। অনুরূপভাবে যে ডলারটা সম্পূর্ণ ডিপেন্ড করে ফেড মানে ফেডারেল ব্যাংকের উপরে। ওরা যখন যেই সূচক ধরে, ওই সূচকের উপর ভিত্তি করে ডলারের রেট এবং স্বর্ণের রেট ওঠানামা করে। ঠিক আছে। তো এই জন্য আসলে এটা বলা যায় না যে মিলিয়নার বিলিয়নার যারা তাদের ইনভেস্টের কারণে, কারণ এমনও হতে পারে যে একজন বিলিয়নার সে সব ডলার কিনে নিল, সেই জন্য কি ডলারের দাম এমন হয়ে যাবে যে আহ ডলার দাম বাড়তে বাড়তে 3 গুণ 4 গুণ হয়ে যাবে? এটা অসম্ভব। কারণ ডলার যতই কিনুক আর যতই বিক্রি করুক, ডলার যেহেতু একটা দেশের সেই ইকোনমিকে রিপ্রেজেন্ট করে, তো ওই দেশের ব্যাংক কখনো চাইবে না যে তার ইকোনমি একদম ডাউন হোক, অথবা এত বেশি আপে চলে যাক যে অন্য কোনো দেশের সাথে তার সামঞ্জস্য না থাকে। এই জন্য অবশ্যই সে এটাকে নিয়ন্ত্রণ করবে। এই জন্য কোনো বায়ার কোনো সেলার মার্কেটকে কন্ট্রোল করতে পারে না। মার্কেটকে সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে। ডলারের ক্ষেত্রে, গোল্ডের ক্ষেত্রে কন্ট্রোল করে যেসব রাষ্ট্র আপনার গোল্ড উৎপাদন করে, তাদের যে ঐক্য সমিতি আছে, ঐক্য ইনকর্পোরেশন আছে, তারা এটাকে কন্ট্রোল করে। যাক, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে, এগুলো যারা অনেক ধন্যবাদ, আইসিটি অনেক ধন্যবাদ। এসএমসি তে যারা জানতে কোর্স পারলাম। করে তাদের জন্য। ধন্যবাদ, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই।
জি। জি। আর কারো কি কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই যে এই ফরিদ ভাই। 2 দিন বন্ধ থাকে, এই 2 দিনে ব্যাপারটা মাথায় ধরে না, ওই যে শনি আর রবিবার, ওই সময় হ্যাঁ, কি আসলে সবকিছু কি অফ থাকে নাকি এই কারেন্সিটাই মানে কিভাবে কি একটু মাথায় ঢুকতেছে না। শনিবার রবিবার আসলে আমরা যে ট্রেড করি ওই ট্রেডটা তো মিডল ইস্ট ভিত্তিক, সরি, ইউরোপিয়ান ভিত্তিক। তো ইউরোপ কান্ট্রি গুলো, আমাদের বাংলাদেশ যেমন শুক্রবার শনিবার বন্ধ থাকে, ইউরোপ কান্ট্রি গুলো বন্ধ থাকে আপনার শনিবার রবিবার। তো যেহেতু আমরা ইউরোপ কান্ট্রির সাথে মূলত ট্রেড করি, বা আমাদের যে ফরেক্স মার্কেটটা ওটা হলো নিউ ইয়র্ক মার্কেট বেসিস, তো এই জন্য আহ, ইউরোপ কান্ট্রি গুলো যে দিনগুলোতে অফ ডে থাকে, মার্কেট ওই দিনগুলোতে অফ ডে। আবার আপনার বাংলাদেশে যদি স্টক মার্কেট নিয়ে কাজ করেন তাহলে দেখবেন রবিবার থেকে বৃহস্পতিবার খোলা, শুক্র শনি বন্ধ। ঠিক আছে, এটা হলো আহ, দেশের সাথে সম্পৃক্ত। মানে তখন কি এই যে নামা ওঠা যে ব্যাপারটা থাকে তখন তো বন্ধ থাকে, এটা কি আহ, এটা কি করে ওই ব্রোকারই কি বন্ধ রাখে নাকি কিভাবে, এটাই আর কি প্রশ্ন। না না, এখানে ব্রোকারের কোনো হাত নাই। ধরেন মার্কেট শুক্রবারে বন্ধ হয়েছে, তো শনিবারে ধরেন এমন কোনো ঘটনা ঘটছে যে ঘটনার কারণে ডলার অথবা স্বর্ণের রেট বাইরে গেছে বা কমে গেছে, তো স্বাভাবিকভাবে যখন মার্কেট ওপেন হবে ওটার প্রভাব থাকবে। এই জন্য আমরা গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখি। আচ্ছা ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, অনেকদিন আগে কে যেন আমাকে বিডি থাই এর ইয়া সম্পর্কে জানতে চাইছিল। বিডি থাই তো আজকে দেখলাম বাংলাদেশ স্টক 31 থেকে সে রিজেকশন পাচ্ছে। ভালোই। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাই রিজেকশন গুলা মানে রিজেকশনটা কিভাবে পাই এইটা বিষয়গুলা নিয়ে মানে আমরা কি ক্যান্ডেলস্টিক বোঝার পরে ক্লিয়ার আইডিয়া পাবো, তাই তো? মানে হ্যাঁ, এই যে আপনি বলেন না যে রিজেকশনের যে একটা প্রকার পাইলেন, ওটা হলো আপনার সিঙ্গেল ক্যান্ডেল। যে যদি রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে আপনার হ্যামার হয়, অথবা শুটিং স্টার হয়, ইনভার্টেড হ্যামার হয়, অথবা হ্যাঙ্গিং ম্যান হয়, তাহলে এটা রিজেকশন হিসেবে ধরতে পারেন। হ্যাঁ, এবং অনুরূপভাবে পরবর্তীতে আমরা যখন ডাবল ক্যান্ডেল এবং ট্রিপল ক্যান্ডেল নিয়ে আলোচনা করবো তখন ওইটা রিজেকশনে ধরা হবে। হ্যাঁ, এগুলো শেষে একদম ফিনিশিং দিব আর কি, সব ক্যান্ডেল গুলো বোঝার পরে। আচ্ছা আচ্ছা, মার্কেট এখন যে পজিশনে আছে এটা কি এখন কি মার্কেট মানে ডাউনে আসবে নাকি মানে রিজেকশন পাইছে কিনা এই মুহূর্তে? এই মুহূর্তে আমি হ্যাঁ, দেখতেছি। 5 মিনিট ক্যান্ডেলে তো আহ, এখানে উপরে তো উম, আপনার উপরে একটা ক্যান্ডেল দিছে 5 মিনিটে। হুম, এখানে আপনার 5 মিনিটে দুইটা ডোজই দেখা যাচ্ছে, জি কিন্তু জি। এটা কন্টিনিউশন। হ্যাঁ, এটা এখানে যদি রিজেকশন পায়ও, ওটা হুম, সামান্য কিছু সময়ের জন্য। ধরেন উম, 20 30 বা 40 পিপস ডাউন দিয়ে এরপর আবার হ্যাঁ। উপরে উঠবে। এবং কতটুকু উপরে উঠবে ওটা আপনার ধারণা আছে? এই যে উপরে লিকুইডিটি আছে 2038 লিকুইডিটি আছে, 42 লিকুইডিটি আছে, ওই ওই পর্যন্ত ওইগুলো যাবে। সে কালেক্ট করবে। হ্যাঁ, কালেক্ট করে তারপর আবার সে নিচের দিকে আসবে। জাস্ট কিছু মানে সে কিছু ই করবে এরপরে আবার কন্টিনিউশন করবে এই। হ্যাঁ হ্যাঁ, কারণ মার্কেট তো একবারে নিচে নামে না, এটা তো ভালো করে জানেন। মার্কেট জি নামবে, একবার একটু নামবে, আবার হাফ উপরে উঠবে, আবার নামবে, আবার একটু উপরে উঠবে, এভাবে এই মার্কেট দেয় আর কি। জি, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকু থাকলো। আমি ক্লাসে ভিডিওটা গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনার এই সিঙ্গেল যে 10টা ক্যান্ডেল আছে, মতান্তরে পাঁচটা, 5টা ক্যান্ডেলের বিপরীত হলো 10টা, এই ক্যান্ডেল গুলোর উপরে একটু পড়াশোনা করেন এবং স্ক্রিনশট দিয়ে প্রথমে আপনারা যে কাজটা করবেন, রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল আঁকবেন। আঁকার পরে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখাবেন যে এখানে এই ক্যান্ডেলটার কারণে মার্কেট আপনার বেয়ারিশ হচ্ছে, হ্যাঁ, রিজেকশন দিচ্ছে বা রিভার্স হয়েছে, এভাবে বুঝাইবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকের জন্য এতটুকুই, আমরা তাহলে রাখি। আসসালামু আলাইকুম।